আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। শেখ হাসিনা সহ জুলাই আগস্টের ৩ সর্বোচ্চ নির্দেশদাতার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায় কাল। ৫টি অভিযোগে সন্দেহাতীতভাবে প্রমাণিত দাবি করে তাদের সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছে প্রসিকিউশন। একই সঙ্গে সম্পদ বাজেয়াপ্ত করে শহীদ পরিবার ও আহতদের দেয়ারও আবেদন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের ১৪তম দিনে এসব কথা বলেন প্রসিকিউটর গাজী MH তামিম। এদিকে রায় ঘিরে ট্রাইব্যুনাল ও হাইকোর্ট এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। GM মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। ২৪-এর গণঅভ্যুত্থানে হত্যা করা হয় শিশুসহ প্রায় ১,৫০০ মানুষ, আহত ২০,০০০-এর অধিক। এতে ফুঁসে ওঠে ছাত্র জনতা। তোপের মুখে ৫ আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নিলে পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শুরু হয় মানবতা বিরোধী অপরাধের বিচার, যেখানে প্রথম মামলা হয় সর্বোচ্চ নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে। আসামি করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক IGP চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও। আনা হয় মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ ও হত্যাকাণ্ড ঘটানো সহ ৫ অভিযোগ। আজ এই আদালত বসেছে সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার শাসনামলে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ৫ মাসেরও বেশি সময়ের বিচারিক কার্যক্রম শেষে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয় সোমবার। রায় প্রসঙ্গে রোববার রাষ্ট্রপক্ষ জানায়, শেখ হাসিনা কামাল সহ ৩ জনের বিরুদ্ধেই অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে, তাই সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা তাদের। প্রসিকিউশনের পক্ষ থেকে যে ৫টি অভিযোগ আনা হয়েছিল, প্রসিকিউশন 5টি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং প্রসিকিউশন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে এবং এই আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এই মামলায় বা এই ঘটনায় যারা ভিকটিম আছে, শহীদ আছে, আহত পরিবার আছে, তাদের বরাবর হস্তান্তরের প্রার্থনা আমরা জানিয়েছিলাম। যদিও দেশের ইতিহাসে ফাঁসির সাজা হলেও কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকরের নজির নেই। প্রসিকিউটর তামিম জানান, নারী হিসেবে সাজার ক্ষেত্রে সুবিধা পাওয়ার কোনো সুযোগ নেই। রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক, তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্র্যাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে বা মামলা প্রমাণ না হলে খালাস প্রদান করা হবে। শেখ হাসিনার মামলার এ রায় ঘোষণা বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় দেখা গেছে বাড়তি নিরাপত্তা। GM মাহমুদ, RTV, ঢাকা। দর্শক, হাইকোর্ট এলাকায় নিরাপত্তার বিষয়ে সরাসরি জানতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রহিম। রহিম, আগামীকালের রায় ঘিরে হাইকোর্ট এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন, জানাবেন। মিতু, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীকাল রায় ঘোষিত হবে। যে রায় ঘোষণাকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তাদের বিভিন্ন পেজের মাধ্যমে অনলাইনে তারা তাদের 48 ঘন্টার কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে এবং সেই কর্মসূচিকে কেন্দ্র করে এবং আগামীকালের রায়কে ঘোষণা কেন্দ্র করে কিন্তু রাজধানীব্যাপী নিরাপত্তার চাদর আবৃত করা হয়েছে এবং হাইকোর্টের সামনে আমরা দেখতে পাচ্ছি এখানে বিজিবি এবং হচ্ছে পুলিশ সহ পুলিশের বিভিন্ন সংস্থা রয়েছে, ABPN সহ কয়েক স্তরের কিন্তু নিরাপত্তার চাদরে বেষ্টনী দেওয়া হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায় এবং বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু চেকপোস্ট দেওয়া হয়েছে। এছাড়া সেনাবাহিনীর কিন্তু টহল টিম রয়েছে, তারা বিভিন্ন জায়গায় কিন্তু টহল দিচ্ছে। এছাড়াও গোয়েন্দা সংস্থার তৎপরতা বৃদ্ধি করা হয়েছে রাজধানীর বিভিন্ন স্তরে এবং বিশেষভাবে হাইকোর্ট এলাকায় কিন্তু একেবারে কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে। প্রত্যেকটা মোড়ে সন্দেহভাজন গাড়ি দেখতে পেলে তাদেরকে আটকানো হচ্ছে এবং চেকপোস্টের মাধ্যমে চেকিং করে তাদেরকে ছাড়া হচ্ছে এবং বিশেষভাবে হাইকোর্টের এরিয়ার মধ্যে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না যদি বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কাজ ছাড়া। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিজিবি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন কার্যক্রম রুখে দিতে কিন্তু তাদেরকে সরাসরি কিন্তু কোথাও তারা কর্মকাণ্ড করলে তাদেরকে সরাসরি গুলি করার নির্দেশ কিন্তু দিয়েছেন DMP কমিশনার। এছাড়াও কিন্তু আরও যেটি বলা হয়েছে যে কোনো মূল্যে তাদের যে কোনো কর্মকাণ্ড দেখতে গেলে তাদেরকে সরাসরি আটক করে তাদের
তাদেরকে কিন্তু তাদের কর্মসূচি ঠেকানোর নির্দেশ দিয়েছে। এছাড়াও কিন্তু বিভিন্ন স্তরে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে এবং সব মিলিয়ে বলা যায় আগামীকালকে রায় ঘোষণাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলার ঘটনা পাওয়া যায় নাই এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা সর্বোচ্চ সচেতন রয়েছে যে কোনো কর্মসূচি ঠেকানোর জন্য। তো এই ছিল হাইকোর্টের সামনে থেকে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। 24 জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণা ঘিরে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সব বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্স পরিদর্শন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ট্রাইব্যুনাল যে রায় দেবে তা কার্যকর করা হবে। তিনি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু করতে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না, এর সঙ্গে জড়িত নির্বাচন কমিশন, রাজনৈতিক দলগুলোর ভূমিকাও রয়েছে। তবে জনগণ নির্বাচনমুখী হলে কেউ কিছু থামিয়ে রাখতে পারবে না। তার এখন এই যে 2-4 দিন যাবাদ এই যে একটা নতুন ধরনের একটা হয়েছে, এতে হয়তো 2-1টা জায়গায় একটু ঝামেলা সৃষ্টি হচ্ছে। এটা আপনাকে সবাই সহযোগিতা এটা কন্ট্রোলে চলে আসবে। কারণ আপনার এই ব্যাপারে খুবই সহযোগিতা করতেছেন, এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। মাঠ প্রশাসনের কাছে হলো ইলেকশনটা যেন ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর হয়, এটার জন্য তাদের প্রস্তুতি গ্রহণ করা। তারা অলরেডি মাঠ প্রশাসন কিন্তু এই ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে এবং নিচ্ছে। শেখ হাসিনার রায় ঘিরে একটি মহল নৈরাজ্য সৃষ্টির পায়তারা রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার গণভোট আয়োজনের তারিখের বিষয়ে যে ঘোষণা দিয়েছেন তাতে বিএনপি সন্তুষ্ট। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। আলোচনা সভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনার রায় ঘিরে দেশে আতঙ্ক বিরাজ করছে। সংকট মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে রায় বেরোবে। এই নিয়ে একটা চরম আপনার একটা বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা, একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে। মির্জা ফখরুল বলেন, দেশের রাজনীতি বিভ্রান্তির মধ্যে আছে। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচনকে বিলম্বিত করতে নানা দাবি তুলছে। কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বন্ধ বিলম্বিত করতে চায়। এদিকে নিজ নির্বাচনী আসন কুমিল্লা 1-এর দাউদকান্দি মেঘনায় ধানের শীষের পক্ষে গণমিছিলের আগে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একদিনে করার জন্য ঘোষণা দিয়েছে। এটা একটা আমাদের দাবি ছিল, তাই বিএনপি সেটাকে সমর্থন করে। ভোলার তজুমউদ্দিনে উপজেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন বলেন, গণভোটে 4টি প্রস্তাব পৃথিবীর কোথাও দেয়া হয়নি। যে গণভোটের জন্য আলাদা দিন ঠিক করলে রাষ্ট্রীয় সম্পদের অপচয় হবে, আমরা সেই জন্য এটাই যুক্তিযুক্ত হয়েছে যে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পটুয়াখালীর ছোট বিঘাই গ্রামের অসহায় প্রবীণ আব্দুল গনি জমাদ্দার দম্পতিকে সহযোগিতা প্রদান শেষে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এখনও ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থাশীল বিএনপি। ডক্টর ইউনূস সাহেবকে এটা অবশ্যই বিবেচনা নিতে হবে। শেখ হাসিনা যা যা করেছেন দেশের স্বার্থের বিরুদ্ধে, জনগণের স্বার্থের বিরুদ্ধে করেছেন। শামীম চৌধুরী, RTV, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোটে সংস্কারের পক্ষে হ্যাঁ বলবে জামাত সহ 8 দল। জনগণকে হ্যাঁ বলার জন্য উদ্বুদ্ধ করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালা মিলনায়তনে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ৮ দল শুরু থেকেই সংস্কারের পক্ষে, কিন্তু গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারের অনেক বিষয়ে একটি দল বিরোধিতা করেছে। এর মাধ্যমে কারা সংস্কারের পক্ষে নেই, সংস্কারের বিরোধিতা করছে, জাতি তাদের চিনতে পারল বলে জানান গোলাম মিয়া পরোয়ার। জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য আন্দোলনরত দলগুলো ঐক্যমতের ভিত্তিতে যেসব সংস্কার প্রস্তাবগুলো ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদে স্থান পেয়েছে, জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আদেশ জারির কথা আমরা বলেছিলাম। এই কাজটা হওয়ার কারণে এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি এবং এটার জন্য সরকারকে কভার করতে হচ্ছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভারত সফরের কারণ জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। রোববার সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। সে সময় ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে পাটোয়ারি বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে পতিত আওয়ামী লীগ কোনোদিন ফিরে আসতে পারবে না। অনুষ্ঠানে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণে সবাইকে এনসিপিতে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, সুবিধাবঞ্চিত উত্তরাঞ্চলের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে পঞ্চগড় ১ আসন থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন তিনি। পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। শেখ হাসিনার রায় হচ্ছে এটা বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে। ভারত সরকারকে আহ্বান জানাবো যে আপনাদের এখানে বাংলাদেশে যে খুন করেছে, গুম করেছে, খুনি হাসিনাকে আপনারা দ্রুত ফেরত দিন বাংলাদেশে। আপনারা জুলাই রেভলিউশন করেছেন, আগামীর ২৬-এর নির্বাচনে আপনাদেরকে এনসিপির পক্ষে, বাংলাদেশ গড়ার লড়াইয়ের পক্ষে ব্যালট রেভলিউশন করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন কারো পক্ষে কাজ করবে না, দেশের প্রচলিত আইন, বিধি ও বিধান অনুযায়ী নির্বাচন আয়োজন করবে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে কথা বলেন তিনি। সে সময় নির্বাচনে পেশি শক্তির ব্যবহার বন্ধে কমিশনকে কঠোর হওয়ার আহ্বান জানান সংলাপে অংশ নেওয়া রাজনীতিকরা। নাজমুল হুদার রিপোর্ট। জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো 11টি দলের প্রতিনিধিদের নিয়ে সংলাপ করে নির্বাচন কমিশন। সে সময় সংলাপে অংশ নেয়া রাজনৈতিক দলের নেতারা গণভোট, না ভোট, জামানত ও প্রচারণা সহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। পাশাপাশি পেশি শক্তির ব্যবহার বন্ধে কমিশনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করেন। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে আপনারা ইলেকশন করতে গেলে সে ইলেকশন আপনারা ভালোভাবে করতে পারবেন না। নির্বাচন উৎসব মুখর ও সার্বজনীন করার লক্ষ্যে প্রার্থীদের জামানত কমিয়ে 10,000 টাকা নির্ধারণের অনুরোধ জানাচ্ছি। কমিশনের নানা ভুল থাকলেও তার পুনরাবৃত্তি রোধে সচেতনভাবে কাজ করা হচ্ছে বলেও জানান ইসিরা। নির্বাচন কমিশনের ভুলের শেষ নাই এবং আপনাদেরকে আমরা অ্যাসিওর করতে চাই যে আমরা সচেতনভাবে এই ভুলের যাতে আর কোনো পুনরাবৃত্তি না হয় সে নিয়ে কাজ করছি। আপনারা আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, আমরা নতজানু হব না। একটা সুষ্ঠু সুন্দর ইলেকশন করার জন্য যা যা করার দরকার সবই করছি। সংলাপে সিইসি বলেন, প্রার্থী ও দলগুলো আচরণবিধি মানলে নির্বাচন সুষ্ঠু করা সহজ হবে। আমরা কারো পক্ষে কাজ করতে পারবো না, এটা পরিষ্কার। কারো পক্ষে কাজ করতে পারবো না। আমাদের বিবেক, দেশের প্রচলিত আইন, বিধিবিধান যা বলে সেটা মেনেই আমরা চলবো ইনশাল্লাহ। সেটা আমরা সেই এবং আমাদের এই উদ্দেশ্য হাসিল করার জন্য আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। আগামীতে একটা সুন্দর, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া জাতির প্রতি অঙ্গীকার বলেও উল্লেখ করেন সিইসি। একটা নির্বাচন উপহার দেওয়া জাতিকে, এটা আমাদের কমিটমেন্ট টু দ্য নেশন। নাজমুল হুদা, RTV, ঢাকা। বেওয়ারিশ জুলাই শহীদদের শনাক্তে আসছে বিদেশি ফরেনসিক টিম। নিহত শহীদদের শনাক্তকরণের এই কাজ 7 ডিসেম্বর শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রায়ের বাজার কবরস্থানে শহীদদের কবর জিয়ারত করতে এসে তিনি এমন কথা জানান। সেজন্য রায়ের বাজার কবরস্থানে অস্থায়ী মর্গ স্থাপন করা হবে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। জোর করে ক্ষমতা দখল করে রাখা ফ্যাসিস্ট শেখ হাসিনা শাসনকে না বলতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয় দেশের আপামর ছাত্র জনতা।
শেখ হাসিনার নির্দেশে হত্যা করা হয় আন্দোলনকারীদের, এমন তথ্য উঠে আসে আদালতে। বেয়ারিশ লাশ হিসেবে অনেক শহীদকে দাফন করা হয় রায়েরবাজার কবরস্থানে। রোববার রায়েরবাজার কবরস্থানে শহীদদের কবর জিয়ারত করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জানান, অভ্যুত্থানে শহীদ হওয়া সবার পরিচয় শনাক্তে সরকারের পদক্ষেপের কথা। 5ই ডিসেম্বর আন্তর্জাতিক ফরেন্সিক এক্সপার্টরা বাংলাদেশে আসবেন এবং আশা করা যাচ্ছে যে 7ই ডিসেম্বর থেকেই এই গণকবরে যারা আছেন, যে শহীদরা আছেন, তাদেরকে আইডেন্টিফাই করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। নিহতদের পরিচয় নিশ্চিত হলে স্বজনদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হবে বলে জানান তিনি। এখানেই অস্থায়ী মর্গ স্থাপন করে সিআইডি মূলত এটা বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করবে। আমরা আশা করি যে আমাদের সকল শহীদদের আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং তারা আমাদের শহীদদের তালিকায় অন্তর্ভুক্ত হবে। শনাক্তকরণ প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান আসিফ মাহমুদ। জাহিদ রহমান, RTV, ঢাকা। স্বাগতিক বাংলাদেশ সহ 11টি দল নিয়ে আগামীকাল ঢাকায় শুরু হচ্ছে নারী কাবাডি বিশ্বকাপ। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই টুর্নামেন্টে পদক জয়ের আশা বাংলাদেশের। বিশ্বকাপ উপলক্ষে টুর্নামেন্ট শুরুর আগের দিন অংশগ্রহণকারী দেশের অধিনায়কদের নিয়ে ট্রফি উন্মোচন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। প্রথমবারের মতো জাতীয় খেলায় বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। বিশ্বকাপ শুরু হওয়ার আগের দিন অংশগ্রহণকারী 11 দেশের অধিনায়কদের নিয়ে যাওয়া হয় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায়। তাদের নিয়ে সেখানেই ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উপস্থিতিতে উন্মোচন করা হয় টুর্নামেন্টের ট্রফি। 2012 সালে ভারতে হওয়া প্রথম নারী বিশ্বকাপে বাংলাদেশের অবস্থান ছিল 5ম। র্যাঙ্কিংয়েও ছেলেদের কাবাডির মতো মেয়েদের কাবাডিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান 5ম। তবে নিজ মাটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপে এবার এক ধাপে গিয়ে পদকে চোখ বাংলাদেশের। আমরা 6টা টিমই এখানে খেলা হবে। এই 6 টিমেরই ধরেন ফাইট হবে। ইন্ডিয়া, ইরান, চাইনিজ তাইপে, নেপাল, থাইল্যান্ড, বাংলাদেশ। এখান থেকে 4 সেমিফাইনালিস্ট গেট এ মেডেল। পদকের লক্ষ্য কঠিন হলেও বাংলাদেশ চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত বলে জানান কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক। ব্রোঞ্জের ক্ষেত্রে এই মুহূর্তে যদি ফিউ ক্যালকুলেশন টু চাইনিজ তাইপে আর নেপাল, এই দুইটা টিম আপনার এখানে প্রতিদ্বন্দ্বী। এশিয়ান গেমস এবং এসএ গেমসে কিন্তু আমি নেপালের কাছে পদক হারাইছি 2বার। দ্বিতীয়বারের মতো আয়োজিত মেয়েদের কাবাডির এই বিশ্বকাপ ট্রফির জন্য 11টি দল 2টি গ্রুপে ভাগ হয়ে লড়বে, যেখানে গ্রুপ এতে বাংলাদেশ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, থাইল্যান্ড, উগান্ডা ও জার্মানির সাথে। আর গ্রুপ বিতে লড়বে ইরান, চাইনিজ তাইপে, কেনিয়া, নেপাল, পোল্যান্ড ও জাঞ্জিবার। উদ্বোধনী খেলায় সোমবার বিকেল 3টায় বাংলাদেশের প্রতিপক্ষ উগান্ডা। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। টানা 4 মাসের অনুশীলনের আত্মবিশ্বাস নিয়ে অনূর্ধ্ব 17 AFC এশিয়ান কাপ বাছাই পর্বে খেলতে যাবে বাংলাদেশ। রোববার বাফুফেতে দলের প্রস্তুতি ও প্রত্যাশার কথা জানান অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল ও কোচ গোলাম রব্বানী ছোটন। বাছাই পর্বে এ গ্রুপে বাংলাদেশ খেলবে স্বাগতিক চীন, বাহরাইন, তিমুর লেস্তে, ব্রুনাই ও শ্রীলঙ্কার বিপক্ষে। শক্তিশালী প্রতিপক্ষ হলেও নিজ দলের প্রতি আস্থা আছে ছোটনের। আগামী 20 নভেম্বর দেশ ছাড়ার কথা থাকলেও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে 2 দিন আগেই যাওয়ার লক্ষ্য সাব্বির ফয়সালদের। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।